একটা স্ববিরোধী আচরণের একটা লক্ষণ আমরা বাইরে দেখতে পাচ্ছি। জনাব শামীম কামাল বিরোধী দলীয় নেতা দাবি করেছেন তিনি স্পিকারের পরামর্শ অনুযায়ী এবং সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর 10 অনুচ্ছেদ মেনে নোটিশ দিয়েছেন, কিন্তু আমরা দেখছি যে সংসদের তরফ থেকে কিংবা সরকার দলের পক্ষ থেকে 71 বিধির দোহাই দেওয়া হচ্ছে এবং পয়েন্ট অফ অর্ডারে অটল থাকার কথা বলা হচ্ছে। এই বিষয়টি আসলে কি বার্তা দেয়? সরকারকে এখন চাইছে না যে এই ইস্যুটি সামনে আসুক? জি, আপনাকে ধন্যবাদ নিউজ 24 এর দর্শক শ্রোতা মণ্ডলী এবং আজকের সহবিজ্ঞ আলোচক। আমার কাছে মনে হচ্ছে যে পার্লামেন্টে তো খুবই ইনিশিয়াল স্টেজের না, এখন তো পরিচিতিমূলক কাজ হচ্ছে এবং এর মধ্যে আমরা দেখলাম যে আজকেও খেয়াল করলাম যে পয়েন্ট অফ অর্ডারে যে পয়েন্টগুলো আসছে এটা খুব একটা সিগনিফিকেন্ট কিছু আমি দেখছি না। আর সংবিধান নিয়ে আলোচনা করা অবশ্যই প্রয়োজন আছে এবং এখানে অনেক এক পক্ষ চাচ্ছে পুরো সংবিধানকে পরিবর্তন করতে, জুলাই আন্দোলনকে সামনে সাংবিধানিকভাবে এটার স্বীকৃতি দিতে, এগুলি কিন্তু অনেক মেজর ডিসিশনস। তারপরে এই আন্দোলনটার পক্ষে সরকার পক্ষের কি অবস্থান, এটা কিন্তু একটা বড় ধরনের বিস্ময় তৈরি করেছে এবং যদি সরকার এটা বিরোধিতা করে তাহলে তো স্ববিরোধী আচরণ হবে। তবে আমি খেয়াল করছি যে রাষ্ট্রপতির ভাষণ থেকে শুরু করে অনেক কিছু কিন্তু আনপার্লামেন্টারি ঘটনা ঘটছে। এটার জন্য আমি দোষও কাউকে দেই না, বিকজ অনেকে হয়তো বা নবীন প্রথমবার পার্লামেন্টে আসছেন। পার্লামেন্টের পরিবেশটা কেমন হবে এটা যারা সভ্য দেশ, ডেমোক্রেটিক দেশ, তাদের দিকে তাকালে আপনি কোনোদিন ইউকে পার্লামেন্টে এরকম চিৎকার চেঁচামেচি দেখবেন না। বাট এমনও পার্লামেন্ট আছে যেখানে এই উপমহাদেশে আছে যে ডেপুটি স্পিকারকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। সো এটা হলো যারা পার্লামেন্টারিয়ান থাকবেন তাদের উপরে দায়িত্ব তারা পার্লামেন্ট পরিবেশটাকে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করেও কিন্তু আমরা সেই সময় যে মিছিল চিৎকার, আর এখানে তো মাইক্রোফোন আছে, খুব জোরে শোনা যায়, কিন্তু আস্তে বললেও কিন্তু অনেক জোরে শুনতে পাই। কিন্তু কথা হচ্ছে যে সারা দেশবাসী অ্যাটেনশন তখনই থাকবে। আমার সৌভাগ্য হয়েছে খুব ছোটবেলায় পার্লামেন্টে যাওয়ার। আমার বাবা যেহেতু সংসদ সদস্য ছিলেন, উনি আমাকে পার্লামেন্ট নিয়ে যেতেন একটা কারণে, যে ওখানে গেলে অনেক কিছু শেখা যায়। এখন আমি পার্লামেন্টে গিয়ে যেতাম, ওই সময় মৌলানা তর্ক বাগিশ ছিলেন, আজিজুর রহমান প্রধানমন্ত্রী ছিলেন সে সময়। এনাদের কথাবার্তা শুনে আমরা অনেকক্ষণ, আমরা তো বুঝতেই পারতাম না, কিন্তু এখন রিয়েলাইজ করি যে ওনার কোন মাপের কথা বলতেন। কিন্তু এখন যে কথাবার্তা হয় পার্লামেন্টের মধ্যে, সেটা মনে হয় যে ওই মানটা রক্ষা করতে পারছেন না। তবে এখন যে বিষয়টা আপনার দাঁড়াবে সামনে, যে পার্লামেন্টে একটা স্ববিরোধী আচরণের একটা লক্ষণ আমরা বাইরে দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে। জুলাই আন্দোলনকে, জুলাই বিপ্লবকে আইনগত স্বীকৃতি দেওয়ার ব্যাপারে অলরেডি একটা জটিলতা সৃষ্টি হয়েছে। এটা যদি আসলে এটা তারা আন্তরিক না হয় এই জুলাই সনদের প্রতি, তাহলে কিন্তু ভয়াবহ একটা সাংবিধানিক সংকট তৈরি হবে এবং তার আলামত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন দেখুন যে জুলাই বিপ্লবকে আমরা কি এখন বিপ্লব বলবো, আন্দোলন বলবো, অভ্যুত্থান বলবো, নাকি গন্ডগোল বলবো? রংপুরের ভাষায় আবার হুজুগ বলে। আমরা তো এই জুলাই আন্দোলনের কোনো ভিত্তি দেখতে পাচ্ছি না। এটার যে মেইন স্টেক হোল্ডার এই যে এনসিপি, আপনি নেপালে দেখুন আজকে তারা কোথায়, তারা আজকে রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে। এই ঘটনা তো বাংলাদেশে ঘটতে পারত। এবং প্রথমে এসে বললো যে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি বন্ধ করে দিল এক সপ্তাহের মধ্যে। কত বড় একটা স্ট্র্যাটেজিক ডিসিশন দিল। আমাদের দেখুন এই বিপ্লব থেকে শুরু করে অদ্যাবধি এমন কোনো গুণগত পরিবর্তনমূলক কোনো কিছু আপনি দেখতে পেয়েছেন? যারা মূল স্টেক হোল্ডার, এনসিপির কথা যদি বলি, তাদের তো জন্মই আজন্ম পাপ হয়ে গেছে। তাদের শুরুটাই হচ্ছে গিয়ে আপনার মানে এমন রাজকীয় কিংস মডেলে হলো কিংস পার্টি। আমাদের দল নতুন দল, আমরা 1 মাস পরে তাদের আত্মপ্রকাশ করেছি। সো এই এনসিপি কে নিয়ে প্রফেসর ইউনূস আপনার নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছালেন, আর আমরা নতুন দল হিসেবে নিউ মার্কেট পর্যন্ত পৌঁছাতে পারলাম না, কোনোদিন সেই সুযোগে পাইলাম না। সুতরাং এইরকম একটা বৈষম্যমূলক আচরণ এবং তাদের যে জমকালো আত্মপ্রকাশ, সেখান থেকে শুরু করে আজকে পর্যন্ত এনসিপির যে অবদান, তারা যেখানে স্টিয়ারিং এ মানে গাইড করতে পারতো পুরো জাতিকে, একটা নতুন দর্শন দিতে পারতো, একটা নির্ধারণ করতে পারতো, সেখানে কিন্তু তার কমপ্লিটলি ফেইল করেছে। এবং সত্যি কথা বলতে যে এই আন্দোলনের এখন আর ব্যক্তিগতভাবে আমি আন্দোলন তো মোটেই বলবো না, আমি বলবো গন্ডগোল বা ছাত্র হাঙ্গামা ইত্যাদি ইত্যাদি। এবং এই যে একটা এত বড় একটা বিপ্লব আন্দোলন অভ্যুত্থান যাই হোক না কেন, 1400-1500 মানুষ মারা গেল, আননেসেসারি, কোনো প্রয়োজন ছিল না। আপনি কোন গুণগত পরিবর্তন দেখেন, একটা রিভার্ট যদি হয়, একটা বিপ্লব হয়, সফল বিপ্লব, তার একটা জিনিস আছে, এটা সফল হবে কিনা, মানে আয়রন ল অফ অলিগার্কি একটা কথা আছে, যেখানে আপনার 3টা জিনিস মধ্যে নেতৃত্ব কারা দিচ্ছে। নেতৃত্বের ক্ষেত্রে বলা হচ্ছে যদি মার্চেন্ট বা বিজনেসম্যানরা নেতৃত্ব দেয়, তাদের একটা পাওয়ার অফ ডিস্ট্রাকশন থাকবে টু ক্রিয়েট সামথিং নিউ। আমরা কি এই আন্দোলনের ফলশ্রুতিতে এস আলমের প্রভাব মুক্ত দেখতে পাচ্ছি? তাহলে জনাব শামীম কামাল, জুলাই গণঅভ্যুত্থান কি ব্যর্থ হলো? ব্যর্থ হওয়ার সকল আলামত সুস্পষ্ট। এবং আমার মনে হয় বাংলাদেশের যে স্বাভাবিক প্রক্রিয়া, আবার 4-5 বছর পরে আবার একটা এরকম বড় আন্দোলন বিদ্রোহের জন্য প্রস্তুতি নিতে হবে। এ জাতি বড়ই অভাগা। আমাদের গণতন্ত্র হলো বানরের তৈলাক্ত বাঁশের মতো, ওঠে নামে, ওঠে নামে, ওঠে। মানে